তৃতীয় অধ্যায় গতি। আমরা আমাদের চারিপাশে যে সমস্ত বস্তু দেখতে পাই সেই সমস্ত বস্তুর মধ্যে আমরা দুইটা অবস্থা পরিলক্ষিত করি। তার একটি হচ্ছে হয় বস্তুটা স্থির অবস্থায় থাকে, নতুবা বস্তুটা রানিং বা গতিশীল অবস্থায় থাকে। বস্তু এই রানিং অবস্থায় থাকা মধ্যে তার কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। দেখা যায় অনেক সময় একটি বস্তু বৃত্তাকার পথে গতিশীল থাকে, কখনো একটি বস্তু সরল রৈখিক বা সরল রেখা পথে গতিশীল থাকে, কখনো একটি বস্তু তার স্থান পরিবর্তন করে অর্থাৎ তার গতিপথ পরিবর্তন করে গতি। এই সমস্ত গতিশীল বৈশিষ্ট্য প্রকাশের জন্য আমাদের ইনশাআল্লাহ কিছু রাশি, কিছু মাত্রা, কিছু একক এগুলি দরকার। আমরা এই অধ্যায়ে ইনশাআল্লাহ গতির যে সমস্ত বৈশিষ্ট্যাবলী রয়েছে এবং গতি সম্পর্কিত যে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে তা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা। অবস্থান নির্ণয় করতে হলে আমাদের প্রথমে একটি নির্দিষ্ট বিন্দু ধরে নিতে হবে, যে নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে আমরা অন্য একটি বিন্দুর অবস্থান ইনশাআল্লাহ নির্ণয় করব। যেমন আমার বাসা থেকে আমার স্কুলের দূরত্ব 1 কিলোমিটার। এখানে নির্দিষ্ট বিন্দু হচ্ছে আমার বাসা। আমার বাসা থেকে স্কুল পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। এখানে আমি আমার স্কুলের দূরত্ব আমার বাসার সাপেক্ষে নির্ণয় করছি। সুতরাং এখানে আমার বাসা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু। ঠিক এই সমস্ত নির্দিষ্ট বিন্দু যাদের সাপেক্ষে আমরা অন্য একটি বস্তু বা বিন্দুর অবস্থান নির্ণয় করি, সেই নির্দিষ্ট বিন্দুগুলোকে আমরা বলে থাকি প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু। আর এই প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দুর সাপেক্ষে যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে আমরা অন্য বস্তুর অবস্থান, স্থিতি বা গতি নির্ণয় করি তাদেরকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বাসা থেকে স্কুলের দূরত্ব 1 কিলোমিটার। এখানে বাসাটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু, কারণ বাসাকে নির্দিষ্ট করা হয়েছে এবং বাসাকে একটি নির্দিষ্ট কাঠামো হিসেবে ধরে তার সাপেক্ষে স্কুলের দূরত্ব নির্ণয় করা হচ্ছে। সো বাসা এখানে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু, আর স্কুল যেটা দূরত্ব নির্ণয় করা হচ্ছে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এভাবে ইনশাআল্লাহ আমরা একটি বিন্দুর সাপেক্ষে অন্য একটি বিন্দুর অবস্থান নির্ণয় করে থাকি। স্থিতি ও গতি। আমরা একটি কলমকে হাত দিয়ে ধরে রাখি। যখন একটি কলমকে হাত দিয়ে ধরে স্থির অবস্থায় রাখলাম, তখন এই কলমের চারিপাশে যে পরিবেশ রয়েছে অর্থাৎ তার চারিপাশে বিভিন্ন বস্তু থাকতে পারে, সেই সমস্ত বস্তুও স্থির অবস্থায় রয়েছে। কিন্তু কলম তার নিজের অবস্থানের কোনো পরিবর্তন করে না। সো আমরা বলতে পারি যে সময়ের সাথে বা সময়ের সাপেক্ষে কলমের অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। সময়ের সাথে যেহেতু কলমের অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি চারিপাশের সাপেক্ষে পারিপার্শ্বিকের সাপেক্ষে কলমটি স্থির অবস্থায় রয়েছে। আর কলম স্থির অবস্থায় থাকার এই ঘটনাকে আমরা বলে থাকি স্থিতি। তাহলে আমরা যদি একটি জেনারেল সংজ্ঞাতে আসতে পারি, তাহলে আমরা বলতে পারি যে সময়ের সাপেক্ষে বা পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের চেঞ্জ হচ্ছে, পারিপার্শ্বিকের রেসপেক্টে কোনো বস্তু যদি তার নিজের অবস্থানের কোনো পরিবর্তন না করে, তাহলে ওই বস্তুকে আমরা স্থিতিশীল বা স্থির বস্তু বলি। যতক্ষণ পর্যন্ত এই বস্তুটি তার অবস্থান অপরিবর্তিত রাখবে, পরিবর্তন করবে না, ততক্ষণ পর্যন্ত বস্তুর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে আমরা স্থিতি বলে থাকি। যেমন আমরা অনেক সময় রাস্তার পাশ দিয়ে যখন যাই তখন দেখি যে রাস্তার পাশে যে গাছপালা, ঘরবাড়ি এগুলি স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে, তারা সেখানে স্থির অবস্থায় বিরাজমান। কিন্তু যখন আমি হেঁটে যাচ্ছি তখন আমার ভিতরে গতি সঞ্চার হয়, আমি তখন গতিশীল। এখন
কলমটিকে আমরা হাত দিয়ে এদিক সেদিক নাড়াই, এখন দেখা যাবে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে চারিপাশের সাপেক্ষে বা চারিপাশের সারাউন্ডিংস এরিয়ার রেসপেক্টে দেখা যাবে যে কলমটি তার অবস্থানে পরিবর্তন করছে, অর্থাৎ কখনো এদিক কখনো সেদিক যাচ্ছে। এই অবস্থাতে কলমটির মধ্যে আর স্থিতি অবস্থা বিরাজ করে না। কেন? কারণ হচ্ছে কলমটির মধ্যে গতিশীলতা বিরাজমান হয়েছে, অর্থাৎ তার অবস্থানে পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে তখন তাকে গতিশীল বস্তু বলে, অর্থাৎ টাইম চেঞ্জ হচ্ছে এবং সারাউন্ডিংস এরিয়া বা চারিপাশের সাপেক্ষে বস্তু তার অবস্থানেরও পরিবর্তন করছে, তখন এই বস্তুটিকে আমরা স্থির বস্তু বলতে পারবো না, এটি হচ্ছে গতিশীল অবস্থা। আর এই অবস্থানের যতক্ষণ পর্যন্ত তারা চেঞ্জিভিটি করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে গতির সঞ্চার হবে, অর্থাৎ তার অবস্থানের পরিবর্তনের ঘটনাকে আমরা বলে থাকি হচ্ছে গতি। ধরে নেই যে একটি চলন্ত ট্রেনে দুই বন্ধু বসে আছে। এই চলন্ত ট্রেনে যখন দুই বন্ধু বসে আছে, এক বন্ধুর সাপেক্ষে অন্য বন্ধুর অবস্থান হচ্ছে স্থির। কেননা কারণ দুইজন বন্ধুই বসে আছে। এখন এই চলন্ত ট্রেন চলে যাচ্ছে, এখন এই চলন্ত ট্রেনের বাহির দিকে রাস্তায় কোনো একজন মানুষ স্থির অবস্থায় দাঁড়িয়ে সে চলন্ত ট্রেনটি পর্যবেক্ষণ করছে। এই মানুষটির সাপেক্ষে বন্ধু দুটি এখন গতিশীল এবং এই বন্ধুর সাপেক্ষে দেখা যাচ্ছে যে ওই দাঁড়িয়ে থাকা মানুষটি স্থির। এখানে আমরা খুব সুন্দরভাবে একটা জিনিস পরিলক্ষিত করছি, কিছুক্ষণ আগে যে বন্ধু দুটি একজন আরেকজনের সাপেক্ষে স্থির ছিল, বাহিরে দাঁড়িয়ে থাকা লোকটির সাপেক্ষে এখন তারা গতিশীল। কেন? কারণ হচ্ছে তারা যে কাঠামোতে বসে রয়েছে সেই কাঠামোটি এখন গতিশীল, অর্থাৎ এই ট্রেনটিকে আমরা বলে থাকি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বস্তু যদি স্থির থাকে তাহলে তার সাপেক্ষে যে বস্তু থাকে সেও স্থির। যদি ট্রেনটি দাঁড়িয়ে থাকতো তাহলে তার ভিতরে অবস্থিত মানুষগুলিও ট্রেনের সাপেক্ষে স্থির থাকতো। আর এই ধরনের অবস্থা কি অবস্থা? সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো স্থির, তার সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোর মধ্যে যারা রয়েছে তারাও যদি স্থির থাকে, এই ধরনের অবস্থাকে আমরা বলে থাকি হচ্ছে পরম স্থিতি। ঠিক অনুরূপভাবে আমরা পরম স্থিতিশীলতা যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে যে পরম স্থিতির সাপেক্ষে অন্য যে বস্তু স্থির অবস্থায় থাকে সেই বস্তুকে আমরা পরম স্থিতিশীল বলে থাকি। যেমন ট্রেন যদি স্থির থাকে তাহলে ট্রেনের কাঠামোটি স্থির, অর্থাৎ ট্রেনটির মধ্যে পরম স্থিতি বজায় রয়েছে। সুতরাং ট্রেনের ভিতরে মানুষগুলি যদি বসা থাকে তাহলে ট্রেনের সাপেক্ষে তাদের মধ্যেও পরম স্থিতিশীলতা বজায় রয়েছে। এরপর চলে আসি হচ্ছে পরম গতি। ঠিক আগের মতোই যদি আমার প্রসঙ্গ কাঠামোটা গতিশীল থাকে তাহলে সেই অবস্থাটিকে আমরা বলে থাকি হচ্ছে পরম গতি। এখন যেমন ট্রেন গতিশীল, লোকেরা বসে রয়েছে, এখন বাহিরে থেকে কোনো মানুষ যদি দেখে তাহলে তারাও সেই মানুষদেরকে গতিশীল বিবেচনা করবে। কেননা কারণ হচ্ছে যে প্রসঙ্গ কাঠামো এখানে ট্রেন গতিশীল রয়েছে এবং সেই সমস্ত মানুষের মধ্যে এখন পরম গতি সঞ্চার হবে। আমরা এই মহাবিশ্বে এমন কোনো বস্তু খুঁজে পাবো না যেগুলি পরম স্থিতি বা স্থির অবস্থায় প্রকৃতপক্ষে স্থির অবস্থায় রয়েছে। যেমন আমরা উদাহরণস্বরূপ যদি দেখি, ধরে নেই এই পৃথিবীতে একটি বস্তু স্থির অবস্থায় রয়েছে, কিন্তু আদৌ কি সেটা স্থির না? কেন? কারণ হচ্ছে পৃথিবী ঘূর্ণায়মান। পৃথিবী ঘূর্ণায়মান বিধায় পৃথিবীর মধ্যে যে বস্তুটি রয়েছে সেটিও পৃথিবীর সাপেক্ষে গতিশীলতা বজায় রেখেছে। ঠিক অনুরূপভাবে
পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারিদিক গ্রহ উপগ্রহ নিয়ে ছায়াপথে ঘুরছে। আবার দেখা যায় যে এই পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারিদিকে ঘুরছে, সুতরাং পৃথিবী গতিশীল। পৃথিবীর মধ্যে যে কোনো বস্তু স্থির থাকুক না কেন, তারা পৃথিবী প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে পরম গতিতে রয়েছে। আবার এই সূর্য তার গ্রহ উপগ্রহ নিয়ে ছায়াপথে ঘুরছে, সুতরাং আমরা সূর্যকেও এখানে স্থির বলতে পারি না, কারণ সূর্য ঘূর্ণায়মান। এভাবে পৃথিবীর মধ্যে প্রত্যেকটি বস্তু বিজ্ঞানের ভাষায় স্থিতিশীলতা বিরাজ করছে না, তারা কোনো না কোনোভাবে ঘূর্ণায়মান রয়েছে। সুতরাং পৃথিবীর অভ্যন্তরীণ বা পৃথিবীর বাহিরে যে সমস্ত বস্তু রয়েছে তাদেরকে যদিও আমরা কোনো কারণবশত স্থিতিশীলতা বলে থাকি, সেটা হচ্ছে শুধুমাত্রই আপাত দৃষ্টিতে, প্রকৃত পক্ষে না। প্রকৃত পক্ষে প্রত্যেকটি বস্তুই কোনো না কোনোভাবে ঘূর্ণায়মান অর্থাৎ গতিশীল রয়েছে, অর্থাৎ তার মধ্যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষেও গতিশীলতা বিরাজ করে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা যে সমস্ত বস্তুকে স্থির হিসেবে চিন্তা করি সেই সমস্ত স্থির অবস্থাটা হচ্ছে আপেক্ষিক অবস্থা, প্রকৃত নয়। সুতরাং এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক এবং সকল গতিও আপেক্ষিক। কেন এটা বলা হচ্ছে? যেমন আমরা যখন একটি কলমকে পৃথিবীতে স্থির অবস্থায় চিন্তা করি, কিন্তু পৃথিবী ঘূর্ণায়মানের কারণে আমরা সেই কলমটাকে কি হিসেবে, গতিশীল হিসেবে কাউন্ট করি। কিন্তু এক্স্যাক্টলি আমরা যদি ইন্ডিভিজুয়ালি ভাবে প্রসঙ্গ কাঠামো ব্যতীত কলমকে চিন্তা করি, তাহলে সেটা কিন্তু হচ্ছে স্থির অবস্থায় থাকে। যেহেতু আমরা এখন প্রসঙ্গ কাঠামো নিয়ে চিন্তা করছি, সুতরাং আমরা তাকেও, কলমটিকেও গতিশীলতা বিরাজ করে অর্থাৎ গতিশীলতা সঞ্চার হয় এমন একটি চিন্তা ভাবনা করে থাকি। এটার জন্যই এখানে সকল গতি আপেক্ষিক বলা হচ্ছে। এবং কোনো গতি পরম নয়। কেন পরম গতিশীল সেটাও আমরা বলেছি আগে, যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি প্রসঙ্গ কাঠামো যদি গতিশীল থাকে, তখন সেই গতিশীলতাকে আমরা পরম গতি বলি। এবং এই পরম গতি কারণেই দেখা যাচ্ছে যে কোন একটা বস্তু পরে ঘূর্ণায়মান থাকে, বা স্থিতিশীল বস্তুটাকেও আমরা এই পরম গতির সাপেক্ষে গতিশীল বলে থাকি। এটার জন্য এখানে স্পেসিফাইড ভাবেও বলা হচ্ছে কোনো গতি পরম নয়, আর পরম নয় কোনো স্থিতি। সুতরাং আমরা এখানে যা কিছু নিয়ে আলোচনা করলাম, একটা আরেকটার সাপেক্ষে নিয়ে চিন্তা ভাবনা করা হলো। এটার জন্য আমাদের এই দৃষ্টিভঙ্গিকে আপেক্ষিকভাবে ধরা হচ্ছে। আমরা ছবিতে দুটি চিত্র দেখতে পাচ্ছি। 2.1 ক নাম্বার চিত্রে এই মেয়েটির নাম হচ্ছে মৌ এবং এই মেয়েটির নাম হচ্ছে ঐশী। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মৌ একটি গাছের সাথে দাঁড়িয়ে আছে এবং ঐশী তাকে ছেড়ে দিয়ে দূরে চলে যাচ্ছে। আমরা এখানে লক্ষ্য করছি যে ঐশী মৌ তার অবস্থার পরিবর্তন করছে না। যেহেতু মৌ তার অবস্থার পরিবর্তন করছে না, সুতরাং মৌয়ের অবস্থাটা হচ্ছে স্থিতি। কিন্তু ঐশীর বেলায় আমরা লক্ষ্য করছি যে যত সময় বৃদ্ধি পাচ্ছে, ঐশী মৌ থেকে তত দূরে চলে যাচ্ছে। তার মানে ঐশীর অবস্থানটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে তারা ইনশাআল্লাহ ঐশী সময়ের সাপেক্ষে মৌ থেকে দূরত্বের ব্যবধান বৃদ্ধি করছে, অর্থাৎ তার মধ্যে গতির সঞ্চার হচ্ছে। এমনকি তারা একজন আরেকজন থেকে দূরে সরে যাচ্ছে, তাদের অবস্থানের চেঞ্জিভিটি বা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমরা চিত্র 2.1 খ নাম্বারটা যদি ইনশাআল্লাহ পর্যবেক্ষণ করি, এখানে লক্ষ্য করব একটি ছেলে একটি বৃত্তাকার পথে কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে, তার নাম হচ্ছে রাজু, এবং সেই বৃত্তাকার পথে একটি ছেলে সে পথকে অতিক্রম করছে, তার নাম হচ্ছে শিহাব। আমরা জানি যে একটি বৃত্তের ব্যাসার্ধ কোনো পরিবর্তন হয় না। ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে নিয়ে এই পরিধি পর্যন্ত যে দূরত্ব, তাকে আমরা ব্যাসার্ধ বলি।
তাহলে আমরা এখানে লক্ষ্য করছি যে রাজুর সাপেক্ষে শিহাব তার অবস্থানে পরিবর্তন করছে, তার দূরত্বের নয়। কিভাবে? যেমন কোনো এক সময় সে এখানে রয়েছে, কোনো এক সময় সে এখানে রয়েছে, কোনো এক সময় শিহাব এখানে রয়েছে, কোনো এক সময় শিহাব এখানে রয়েছে। রাজুর সাপেক্ষে এই সমস্ত অবস্থান পরিবর্তনশীল, কিন্তু রাজুর সাপেক্ষে প্রত্যেকটি অবস্থানের দূরত্ব হচ্ছে সমান। কেননা কারণ হচ্ছে সেটা বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আমরা যেহেতু জানি যে একটি বৃত্তের ব্যাসার্ধের কোনো পরিবর্তন হয় না, সুতরাং রাজুর সাপেক্ষে শিহাবের অবস্থানের পরিবর্তন হচ্ছে সত্যি, কিন্তু তার দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা এখানে বলতে পারি রাজুর সাপেক্ষে শিহাব গতিশীল, কিন্তু সেই গতিশীলতা অবস্থানের পরিবর্তন, কিন্তু দূরত্বের নয়। এর আগের চিত্রতে আমরা দেখতে পাচ্ছি মৌয়ের সাপেক্ষে ঐশী গতিশীল, সে তার অবস্থানেরও পরিবর্তন করছে এবং তার দূরত্বেরও পরিবর্তন করছে। সুতরাং গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তন সেটা হতে পারে দূরত্বের দিক থেকে, হতে পারে ডিরেকশনের দিক থেকে, হতে পারে দূরত্ব এবং ডিরেকশন উভয়ের দিক থেকেই হতে